দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, ইরান হরমুজ প্রণালী থেকে টোল কালেক্ট করার জন্য আইআরজিসি টোল কালেক্ট নামে একটি জাহাজ হরমুজ প্রণালীতে রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল কালেক্ট করছে এই জাহাজ। আমেরিকা যখন ইরানকে বলছে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে এবং কোনো টোল কালেকশন করা যাবে না, তখন আইআরজিসি এই ব্যবস্থা নিল। এরপর সে চমৎকার খবর হচ্ছে যে কাতার কিন্তু ইরানের এই টোল কালেকশনের প্রতি প্রাথমিক সমর্থন জানিয়েছে। এপাশে আইআরজিসির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি। এই ভদ্রলোক বলেছেন একদম সুস্পষ্ট করে, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপরে প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করছে, চুক্তির ভাষা আরো শক্ত করছে, তখন তিনি বলেছেন আমেরিকাকে খারাপ চুক্তি করতে হবে অথবা তার চেয়ে খারাপ চুক্তি করতে হবে। তার মানে হচ্ছে ইরান আমেরিকার শর্তে চুক্তি করবে না, আমেরিকাকে ইরানের শর্তেই চুক্তি করতে হবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। একদম সহজ করে যদি বলি, হরমুজ প্রণালীর ম্যাপ আপনাদের নিশ্চয়ই এতদিন মুখস্থ হয়ে গেছে। পারস্য উপসাগর থেকে তেল, গ্যাস বা অন্যান্য উপায় উপকরণ নিয়ে, পণ্য নিয়ে যে সমস্ত জাহাজ বের হবে, সেই সমস্ত জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পার হয়ে আপনার ওমান সাগর, আরব সাগর, এগুলো পার হয়ে ভারত মহাসাগর দিয়ে যার যার গন্তব্যে যেতে হবে। হরমুজ প্রণালী ব্যবহার করে কোন কোন দেশ, আমি আজকে আপনাদের সবাইকে আরেকটু স্মরণ করে দিই, খেয়াল করে দিই। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কখনো কখনো ওমান। ওমান অল্পই ব্যবহার করে। ওমানের মূল কাজটা মূলত ওমান উপসাগর, ভারত মহাসাগর এই এরিয়াতেই চলে। তো এতগুলো দেশ এই হরমুজ প্রণালী ব্যবহার করে পণ্য পাঠায় বিভিন্ন দেশে। এখানে হরমুজ প্রণালী কন্ট্রোল যেহেতু করছে বা করবে ইরান এবং ওমান, তাহলে টোল দিতে হবে। এই দুই দেশ তো তাদের নিজেদের জায়গা, হরমুজ প্রণালী, এরা তো আর টোল দেবে না। বাদ বাকি টোল দিতে হবে ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, 6টা দেশকে। যাওয়ার পথেও টোল দিতে হবে, আসার পথেও টোল দিতে হয়তোবা। তো তাহলে বিপুল অঙ্কের টোল উঠবে। আমরা শুনেছি প্রাথমিকভাবেই যে প্রতিটা জাহাজ থেকে ব্যারেল প্রতি যদি $1 করেও টোল নেওয়া হয়, তাহলে যে জাহাজে 20 লাখ ব্যারেল তেল আসছে, সেই জাহাজ থেকে $20 লাখ টোল আয় হয়ে গেল, ইনকাম হয়ে গেল। এইরকমভাবে প্রতিদিন যদি 50টা জাহাজ যায়, তাহলে প্রতিদিন $10 কোটি ইনকাম হয়ে গেল। এর যদি একদম সিম্পলি 50-50 ভাগ করে নেয় ইরান এবং ওমান, তাহলে একদিন $5 কোটি এক এক দেশের ইনকাম। তো এই নগদ সুবিধা এতদিন ছেড়ে দিয়েছে ইরান, এখন আর দিতে চাইছে না। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটু নিশ্চিত করি যে ইরান এবং ওমান এখন যে টোল আদায় করার চেষ্টা করছে, এটা শুধুমাত্র টাকার দিক তাকিয়ে না, নগদ ডলারের দিক তাকিয়ে ব্যাপারটা তা কিন্তু না। এটা তো একটা অংশ বটেই। ইরান তো বলছে যে আমেরিকা এবং ইসরায়েল কেন তার উপর যুদ্ধ চাপিয়ে দিল, এর যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি দেবে? যদি তারা না দেয়, তাহলে তারা এই ক্ষয়ক্ষতি কোথা থেকে উদ্ধার করবে? ফলে টোল আদায় করবে। এটা একটা বিষয়। এবং আরো প্রশ্ন হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের তেল, গ্যাস পরিবহনের জন্য কেন এই টোল দেবে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এর জবাবে বলা যাবে যে এই উপসাগরীয় দেশগুলোর ভূমি, মাটি, ঘাটি, বন্দর, আকাশপথ ব্যবহার করে যেহেতু ইরানে হামলা চালিয়েছে, তার মানে এই সমস্ত দেশ পরোক্ষভাবে ইরানের হামলার ব্যাপারে আমেরিকাকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। আর যেহেতু এরা সহযোগিতা করেছে, অতএব এদেরকেও ক্ষতিপূরণের অংশীদার হতে হবে। তো এটা তো গেল টাকার প্রশ্ন, টাকার এই টোল আদায়ের পক্ষে যুক্তি।
কিন্তু সবচেয়ে বড় যে লক্ষ্য অর্জন করতে চায় ইরান, এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কন্ট্রোল আরোপ করে, সেটা হচ্ছে জাহাজ চলাচলের নামে যেন আমেরিকা এবং ইসরায়েল এই অঞ্চলে অবাধে চলাচল করতে না পারে, অস্ত্র ব্যবসা যাতে এই অঞ্চলে চালাতে না পারে, যাতে এই অঞ্চলের কোনো ঘাঁটিতে আমেরিকা নতুন করে জাহাজে করে অন্তত অস্ত্র না আনতে পারে, আর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ঘাঁটিগুলোকে প্রস্তুত করতে না পারে অস্ত্র সজ্জিত করে। এই কারণে ইরান এই হরমুজ প্রণালীতে টোল আদায় করতে চায়, প্লাস কন্ট্রোল করতে চায়। আমেরিকা এখানে কোনো মতেই রাজি না। আমরা 2-3 দিন আগে যে চুক্তির কথা শুনেছিলাম যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে, এখন ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করলেই ফাইনাল হবে। ওই ফাইনালটা করতে পারেনি ইসরায়েলের চাপে, আমি আগেই বলেছি, এখনো বলছি, ইসরায়েলের চাপে এবং আমেরিকার ভেতরে যে সমস্ত যুদ্ধবাজ লোকজন আছে তাদের চাপে। ডোনাল্ড ট্রাম্প নিজেও চাইছে না এই চুক্তিতে সই করতে, কিন্তু তার সামনে চুক্তি করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যখন ইসরায়েল চরমভাবে তার উপরে চোখ রাঙানি দিচ্ছে, এই চোখ রাঙানি খেয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার শক্ত হয়ে দাঁড়াচ্ছে এবং বলছে যে না না না, এইগুলো না করলে আমি ইরানের সাথে চুক্তি করব না। এইগুলো না করলে যে চুক্তি করবো না, সেইগুলোর ভিতরে 3টা জিনিস থাকছে। একটা হচ্ছে পরমাণু স্থাপন একদম বন্ধ করতে হবে, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, আর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, কোনো টোল আদায় করা যাবে না। আর ইরানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো মতেই ইরান এই শর্তের একটাও মানবে না। এই জন্য আজকে ইরানের আইআরজিসির শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে, ডোনাল্ড ট্রাম্পকে এখন 2টো পথ বেছে নিতে হবে, তার সামনে 2টো পথ খোলা আছে। একটা পথ হচ্ছে হয় খারাপ চুক্তি করা, আর না হয় তার চেয়ে আরো খারাপ চুক্তি করা। মানে এটা এক ধরনের ডোনাল্ড ট্রাম্পকে খানিকটা হালকা করে ফেলা, কথা দিয়ে যে আপনি যে বলছেন যে আমি খারাপ চুক্তি করব না, কিন্তু আপনাকে খারাপ চুক্তিই করতে হবে, আর তা যদি না করতে চান তার চেয়ে আরো বেশি খারাপ চুক্তি করতে হবে। মানে কিরকম, ধরুন একজন ভিক্ষুক, কথার কথা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি ছোট করার জন্য কাউকে কিছু বলছি না। একজন ভিক্ষুককে আপনি 20 টাকা ভিক্ষা দিলেন। আজকাল অনেক ভিক্ষুক আছে না যে 5 টাকা 2 টাকা দিলে নিতে চায় না, তো 20 টাকা ভিক্ষা দিলে সে আপত্তি করলো। কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি সেখান থেকে বললেন আচ্ছা ঠিক আছে 20 টাকা আপত্তি নাও 15 টাকা, অর্থাৎ 5 টাকা কমিয়ে দিলেন। কথার কথা, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা ঠিক এই রকম হচ্ছে। ইরান বলছে যে খারাপ চুক্তি করবে না, তো এর চেয়ে খারাপ চুক্তি করতে হবে। অর্থাৎ এখন যে সমস্ত টুকটাক ছাড় দিতে চেয়েছিল হয়তো তাও দেবে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের ভেতরে দ্বন্দ্ব সংশয়, তারা মনে করছে ইরান এরকম শক্ত কথা বলে টিকে থাকতে পারবে। হ্যাঁ, ইরানকে টিকে থাকতে হবে এবং ইরান টিকে থাকতে পারবে বলেই এই কথা বলছে। প্রথমত ইরানের হারাবার কিছু নেই এই অর্থে যে ইরানের যে যোদ্ধা, যারা সেনাবাহিনী, আইআরজিসি বা আরো যারা যুদ্ধের ময়দানে, তারা তো জীবনের মায়া করে না। তারা জানে যে লড়াই করতে হবে। কেন? দেশের জন্য, ইসলামী বিপ্লব রক্ষার জন্য এবং ইরানকে রক্ষার জন্য, ইরানের জনগণকে রক্ষার জন্য, ইরানের সম্মান রক্ষার জন্য। তো তাই যদি হয় তাহলে এইগুলো রক্ষার জন্য আমরা যখন লড়াই করব, তা লড়তে লড়তে যদি মারা যায় তো গেলাম, কিন্তু যদি জীবনে বাঁচার চিন্তাই করি তাহলে তো প্রাণপণ লড়াই করা যাবে না। এটা তাদের ফিলিংস। ফলে যারা যোদ্ধা ময়দানে, তারা কিন্তু মৃত্যুর ভয় করছে না, মৃত্যুর ভয় একদম উপেক্ষা করছে। তো যে ব্যক্তি মৃত্যুর ভয় উপেক্ষা করে তাকে কিন্তু পরাজিত করা যায় না। সেক্ষেত্রে ইরানের বিরাট বিশাল সংখ্যক যোদ্ধা রয়েছে। এই যোদ্ধাদের প্রায় সবারই ফিলিংস, মনোভাব একই রকমের, যে আমরা জানি লড়াই করতে হবে দেশের জন্য, মানুষের জন্য, দেশের সম্মানের জন্য এবং ইসলামী বিপ্লব রক্ষার জন্য। তাহলে জীবনের তোয়াক্কা করার কোনো প্রয়োজন নেই। আমরা তার কিন্তু প্রতিফলন দেখেছি।
ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের বহু সংখ্যক কর্মকর্তা, মিনিস্টার, বিজ্ঞানী তারা জীবন দিয়ে দিল অকাতরে, পালায়নি। ফলে ইরানের যারা যোদ্ধা তারা কিন্তু একইভাবে একই পথ অনুসরণ করে লড়াই করবে। এদেরকে হারানো খুব কঠিন ব্যাপার। যে ব্যক্তি প্রাণপণ লড়াই করে তাকে লড়াইয়ের ময়দানে হারানো খুব কঠিন ব্যাপার। আর যে মনে করে আমি বাঁচবো আবার যুদ্ধ করব, তাহলে তার জন্য ঝামেলা। জীবনের মায়া যার আছে তার জন্য যুদ্ধ করা কঠিন। আমরা 40 দিনের যুদ্ধে দেখেছি, 12 দিনের যুদ্ধেও দেখেছি। ফলে ইরান এই জায়গায় পিছিয়ে আসবে না। যখনই পিছিয়ে আসছে তখন ডোনাল্ড ট্রাম্পকে ইরান চোখে চোখ রেখে বলতে পারছে, হয় খারাপ চুক্তি করেন আর না হয় এর চেয়ে খারাপ চুক্তি করেন। পথ আপনার সামনে দুটো, কোনটা বেছে নেবেন আপনি ঠিক করেন। আর আপনি যদি ঠিক না করতে পারেন, সময় নেন, ঠিক করেন, ততদিনে হরমুজ প্রণালীতে টোল আদায় চলতে থাকুক। কোন জাহাজে টোল আদায় হবে? টোল আদায় হবে IRGC টোল কালেক্ট এই জাহাজে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে যাবার আগে আপনাদের কাছে জানতে চাই যে ইরান যে বলছে খারাপ চুক্তি করো, না হয় এর চেয়ে খারাপ চুক্তি করার জন্য প্রস্তুতি নাও, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় যে ইরান আসলে এই ঘোষণা বাস্তবায়ন করার মতো ক্ষমতা রাখে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অনেক ক্ষমতাধর একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, অবশ্যই বিএনপির। হঠাৎ করে তার সঙ্গে আমার কথা হলো, অনেক সিনিয়র একজন নেতা। তো তিনি কথা প্রসঙ্গে বললেন যে, রনি ভাই, আপনি তো অনেক বিষয় বিশ্লেষণ করেন, আপনি কি জানেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি এখন আসলে কোথায় আছে? আমি বললাম যে, ভাই আমি তো জানি না, আপনার হঠাৎ করে এটা মনে হলো কেন? তো বললো যে, ভাই আসলে সেই পাকিস্তান জমানা থেকেই তো রাজনীতি করি। রাজনীতির অঙ্গনে কোনো অমীমাংসিত বিষয় মানে কখনোই মীমাংসা করা যায় না, এবং কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেগুলো হজম করা যায় না। তো সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি যে বিতর্কটি উত্থাপন করেছেন সেটি হলো, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, যেটি মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান তার সঙ্গে যখন রাষ্ট্রপতির একটা ব্যক্তিগত সাক্ষাৎ হলো, তার প্রেক্ষিতে মানবজমিনে রাষ্ট্রপতিকে নিয়ে যে মানে প্রতিবেদন প্রকাশ করেছিল মানবজমিন, ওখানে আরো অনেক কথাবার্তাগুলোর মধ্যে এই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রাষ্ট্রপতির কাছে যে ফাইল সেই ফাইলের মধ্যে নেই। এখন আমরা যেটা জানি সেটি হলো, শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন, এবং শেখ হাসিনা প্রথম দিকে এটা অস্বীকার করেননি। তিনি একবার দুবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, কিন্তু আবার একই মুখে তিনি বলেছেন যে হ্যাঁ, দেশের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সমস্যা হলো যে তার এই কথা পদত্যাগ করেছেন বা করেননি এটি কৌশল হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তার তো একটা পদত্যাগের পত্র থাকতে হবে, এবং সেটি কার কাছে আছে, কিভাবে আছে, বা সেটি কি গায়েব করে দেওয়া হয়েছে, বা যার মাধ্যমে এটি পাঠানো হয়েছিল। এর কারণ হলো যে সময়টিতে তিনি পদত্যাগ করেছিলেন ধরে নেওয়া হয় সেটি হয়তো আগস্ট মাসের 5 তারিখে, তিনি প্লেনে ওঠার হয়তো কিছুক্ষণ আগে। এখন প্লেনে ওঠার কিছুক্ষণ আগে তিনি যদি পদত্যাগ করে থাকেন, সেই পদত্যাগপত্রটি স্ক্যান করে ফ্যাক্সে পাঠানো বা সেগুলো মানে হাতে করে নিয়ে সেনা সদরে সেনাপ্রধানের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর মতো কোনো অবস্থা ছিল না। তিনি সেই পদত্যাগপত্র ধরুন মিস্টার এক্সের কাছে দিয়েছেন। মিস্টার এক্স তখন দেখা গেল সেটা পকেটে করে তিনি গণভবনের ওয়াল টপকিয়ে পালিয়েছেন, লুঙ্গি পরে পোশাক আশাক রেখে। তো পালানোর পরে এখন সেটা নিয়ে তিনি কার কাছে যাবেন?
তিনি যেহেতু শেখ হাসিনা একদম কাছাকাছি ছিলেন, হয়তো আমি এটা ধারণা করছি XYZ এনিবডি, মানে পদত্যাগপত্র তো তিনি বঙ্গভবন এসে করেননি। পদত্যাগপত্র তিনি সেনা সদরে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে করেননি, অথবা জেনারেল ওয়াকারুজ্জামান যখন পাশে দাঁড়ানো ছিলেন তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে ওয়াকারুজ্জামানের হাতে দেননি। কাজে এই ঘটনাটা কখন ঘটেছে সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি কি 24 তারিখে হয়েছে আগস্ট মাসে নাকি 25 তারিখে হয়েছে। 2 নম্বর হলো যে এই যে পদত্যাগ পত্রটি ম্যানুয়াল, একটা পদত্যাগ পত্র টাইপ হয়েছে, স্বাক্ষর হয়েছে, সেটি কেন ফাইলের মধ্যে গেল না, বা ফাইলের মধ্যে কেন খুঁজে পাওয়া গেল না, বা ধরুন সেটি শেখ হাসিনা দিয়েছে, সেটা ক্যান্টনমেন্টে গিয়েছে, সেটা বঙ্গভবনে গিয়েছে, এখন বঙ্গভবনের ফাইলের মধ্যে সেটা রাষ্ট্রপতি দেখছেন না, এবং সেইটা মানে পদত্যাগপত্র অ্যাকসেপ্টেড, রাষ্ট্রপতির যে অ্যাকসেপ্টেন্স, এই ধরনের কোনো ডকুমেন্ট নেই বলে রাষ্ট্রপতি বলেছেন। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো যে সরকার গঠিত হলো, সেখানে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের যে যৌথ বেঞ্চ, একত্রে তারা এই 106 অধ্যাদেশ নিয়ে আলোচনা করেছে, তারা রায় দিয়েছে। রায়টা কোথায় দিয়েছে, কয় তারিখে দিয়েছে? 8 তারিখে যদি মানে এই শপথ নিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজে এটা 6 তারিখে হয়েছে বা 7 তারিখে হয়েছে। 6 তারিখ বা 7 তারিখে সেই অ্যাটর্নি জেনারেল তড়িঘড়ি করে নিয়োগ লাভ করেছেন, কিন্তু ওই দিন তো কোনো কোর্ট বসেননি। কোর্টের কোনো কার্যতালিকায় এই ধরনের কিছু আছে? 2 নম্বর হলো যে প্রধান বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন, অন্যান্য যারা বিচারপতি রয়েছেন অ্যাপিলেট ডিভিশনে তারাও সেই ক্যান্টনমেন্টে ছিলেন। কাজেই এখানে তো মানে একটা বেঞ্চ বসবে, সেটা যদি ভার্চুয়ালিও বসে, ক্যান্টনমেন্টে বসে ভার্চুয়ালি কোনো একটা কোর্ট যদি বসে, সেটারও একটা ম্যানুয়াল, একটা ডকুমেন্টেশন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে থাকবে, বেঞ্চে থাকবে, এবং এই শুনানিগুলো যে হবে সেই শুনানিগুলোর একটা অডিও এবং ভিডিও রেকর্ড দুটোই থাকবে। যেমন ধরুন ক্যান্টনমেন্টে বসে স্কাইপিতে প্রধান বিচারপতি প্রেসাইড ওভার করছে, সেখানে অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের যারা সেনা সদরে ছিলেন তারা অংশগ্রহণ করেছেন, আর যারা হাইকোর্টের বেঞ্চে যারা থাকেন, মানে ধরুন 3 জন বা 6 জন বিচারক, তার মধ্যে 3 জন ক্যান্টনমেন্টে ছিলেন, বাকি 3 জন হয়তো সশরীরে উপস্থিত ছিলেন। এর মধ্যে যেটাকে বলা হয় একটা হলো বার আর একটা বেঞ্চ, আর বারে যে সকল আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করেছেন এগুলোর তো একটা ডকুমেন্ট থাকবে, ইন রিটেন, ভিডিও, সবকিছুই। সেগুলো কি আছে আপনার কাছে? যদি থাকে, এখনো পর্যন্ত সেগুলো আমরা কেউ দেখিনি, এর কোনো ডকুমেন্টও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে গেল পদত্যাগপত্র, দ্বিতীয়ত হলো 106 অনুচ্ছেদ অনুযায়ী আলাপ আলোচনা। দেন যেটা ফরহাদ মাজহারা বলে আসছিলেন যে অবিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক। সেই বিপ্লবী সরকার গঠন করার কোনো প্রক্রিয়া, কোনো ডিক্লারেশন, কোনো কাগজপত্র, কোনো কিছুই হয়নি। সংবিধান অনুযায়ী জনাব চুপ্পু সাহেব এই উপদেষ্টা মণ্ডলীর তিনি শপথ পড়িয়েছেন, আর সেই যে সংবিধান অনুযায়ী তিনি যে শপথ পাঠ করিয়েছেন, এটি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সেই 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী। আর 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্সটা তখনই আসে যখন একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তৈরির জন্য বলা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। কিন্তু ঘটনা যদি এরকম না হয়, যদি অন্যভাবে হতো যে ঠিক আছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, মানে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি 106-তে, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে পদত্যাগ করার ফলে যে ডকুমেন্টেশনটা হয় সেটা একরকম। আর যদি বলতো যে না, তিনি অন এক্সাইল পালিয়ে গেছেন, এবং সেই তার পালানোর পরে তিনি কাগজপত্র কোনো কিছু স্বাক্ষর করে যান নাই, কোনো কিছু বলে যান নাই, দায়িত্ব হস্তান্তর করে যান নাই, দেশ অচল, এখন আমাদের একটা নতুন সরকার লাগবে, ইন্টারিম সরকার লাগবে, সেটার প্রেক্ষিতে
6 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যদি একটা রুলিং দেয় সেটা একরকম হতো, কিন্তু এটা তো তা হয়নি। এখানে পালানোটা দেখানো হয়নি, দেখানো হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি যদি পদত্যাগ করেন তাহলে কোথায় তিনি? 2 নম্বর হলো, তিনি যদি পদত্যাগ করেন সঙ্গত কারণেই তার জায়গাটাতে এখানে রাষ্ট্রপতি, স্পিকার, এই যে পদগুলো আছে, স্পিকার সেখানে পদত্যাগ করানো হলো, বলা হলো স্পিকারও পদত্যাগ করেছেন। পরে পুরো জিনিসটি যখন স্পিকার পদত্যাগ করলো সেখানে ডেপুটি স্পিকার এসে যায়। তো ডেপুটি স্পিকার তিনিও কি পদত্যাগ করেছেন? সব মিলিয়ে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ক্যাবিনেটের মন্ত্রী, ক্যাবিনেটের সেই যে প্রধানমন্ত্রী এবং সংসদের যে পুরো মেম্বার অফ পার্লামেন্টের যে হাউস, সব মিলিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেখানে যে অনিয়ম, সেখানে যে সন্দেহ, সেটা যে অবিশ্বাস, এই পুরো জিনিসগুলোকে কোনো অবস্থাতেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, ছাই চাপা দেওয়া যাচ্ছে না। আমি যে বিএনপির শীর্ষ নেতার কথা বললাম, তিনি বলছিলেন যে আমার ওই অভিজ্ঞতা বলছে যে এখন যেভাবে সংবিধান আছে এবং গত 2 বছর ধরে যেভাবে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার কথা বলা হচ্ছে, ইলেকশন হয়েছে সংবিধান অনুযায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, তারেক রহমান সাহেব শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে, এবং এখনো পর্যন্ত সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়নি। কাজেই শেখ হাসিনাকে উচ্ছেদ, সরকার বিরোধী যে কোনো তৎপরতা, সংবিধান অবমাননা করা, এগুলো করলে যে সকল বিধান, শাস্তির বিধান এই সংসদ, মানে বর্তমান সংসদ, তারা লিগ্যাল প্রসিডিউরে সংবিধানে সন্নিবেশিত করেছে, সেগুলোর কি হবে আগামী দিনগুলোতে? সেটা কি করে নিষ্পত্তি হবে? সেটা কি করে ধামাচাপা দেওয়া যাবে? এবং সেটা নিয়ে যখন